আমি তো শুধু ভালোবেসেছিলাম, তাহলে আমার সাথে কেন এমন হলো? ভালোবেসে তো কোনো পাপ করিনি, তাহলে আমার কাছের মানুষ কেন কষ্ট দিল? আমি এইসব ভাবছি আর চোখে জল ফেলছি। তখন ভাবি আমার কাছে এসে বলল, কি আমার আদরের দেবরটা, কেমন দিলাম? আমার বোনের সাথে রুম ডেট করবে? নাও, এবার নিজে বাঁচো। খুবই ভালো দিয়েছো ভাবি। সত্যি তোমার আর তোমার বোনের প্রশংসা করতে হয়। তোমাকে বড় বোনের মতো ভাবতাম, আর তুমি এই কাজের সাথেই ছিলে, তাই না? আরে, এর মাস্টারমাইন্ড তো আমি। তোকে সত্যি ভাইয়ের মতোই দেখতাম। তবে আমার বোনকে এই প্রস্তাব দেওয়ায় তোর সাহস হলো কিভাবে? আমি কি করেছি যে এটা আমার সাথে করলে? কেন রে, আমার বোনকে রুম ডেটের প্রস্তাব করছিস আর এখন কিছু বুঝতে পারছিস না? একদিন সত্যিটা জানতে পারবে ভাবি। তবে সেদিন আর এই সাজেদকে শত কথা বলেও মন গলাতে পারবে না। আচ্ছা, তা পরে দেখা যাবে। আগে নিজেকে তো দাঁড়াবার জায়গাটা কর। আমি চোখ দুটোকে হাতের তালুর অপর পাশটা দিয়ে মুছে নিয়ে সোজা রেল স্টেশনে চলে গেলাম। পকেটে ছিল ১২০০ টাকা। আমি সাজেদ, এবার একাদশ শ্রেণীতে পড়ি। বাবা এলাকার চেয়ারম্যান, তাহলে বুঝতেই পারছেন পারিবারিক অবস্থা কেমন। আমরা দুই ভাই, মা বাবাকে নিয়ে আমাদের পরিবার। ভাইয়া কিছুদিন আগে বিয়ে করেছে, সে একটা বিজনেস করে। এবার একটু ফ্ল্যাশব্যাকে যাই। আমি আর আমার কয়েকজন বন্ধু মিলে কলেজের সামনে মজা করছিলাম। তখন একটা সুন্দরী মেয়ে পাশ দিয়ে যাচ্ছিল। তখন আমি মুখ দিয়ে শীষ বাজিয়ে দিলাম। হঠাৎ একটা মেয়ে এসে আমার গালে একটা বসিয়ে দিল। আরেকটা দাও না প্লিজ। এই কথা শুনে মেয়েটি আবারও বসিয়ে দিল। উফ, এবার এত জোরে এত শক্তি কই পাও গো? আমার আম্মু তো এত জোরে দিতে পারে না। মেয়েটি রেগে আমার দিকে তাকিয়ে আছে আর বলল, আর একটা দিব? এই আমার বউ হবে, তাহলে প্রতিদিন এমন সকাল বিকাল দিতে দেব। এবার মেয়েটি কোনো কথা না বলে একগাল রাগ নিয়ে সোজা কলেজের ভিতরে চলে গেল। একটু পর আমরা ক্লাসে চলে গেলাম। গিয়ে দেখি হায় হায়, ওই মেয়েটাও আমাদের ক্লাসে। আমি একটু ভাব নিয়ে ক্লাসে ঢুকে তার পাশের একটা বেঞ্চে বসলাম। একটু পর স্যার ক্লাসে এসে মেয়েটিকে পরিচয় করিয়ে দেন। ওর নাম নীলা। একটা ক্লাস শেষে আমি মেয়েটির উদ্দেশ্যে বলে উঠলাম, হাই, আমি সাজিদ। তো আমি কি করব? ফ্রেন্ড। তোমার মতো লুচ্চা ছেলের সাথে কখনো না। আমার একটু খারাপ লাগলো ওর কথাটা শুনে, আর ভাবলাম একে এইভাবে হবে না, অন্য পথ দেখতে হবে। পরের দিন কলেজে সবার সামনে হাঁটু গেড়ে নীলাকে বললাম, নীলা, তোমাকে আমি প্রথম দেখাই এই মনে জায়গা দিয়ে ফেলেছি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। এবারও সবার সামনে এমন অবস্থা দেখে মাথা নিচু করে ক্লাসে চলে গেল। আর আমি ভাবছি, তো শালা এইভাবেও হলো না। এবার ক্লাসে গিয়ে বসলাম আর নীলার দিকে মাঝে মাঝে তাকাচ্ছি। ও কেমন যেন বিরক্ত ফিল করছে, আর ও আমার গোষ্ঠীর উদ্ধার করছে। এভাবে নীলাকে পটানোর জন্য অনেকভাবে চেষ্টা করলাম, কিন্তু ফলাফল শূন্য। মনে হচ্ছে এই মেয়ে শপথ করে পৃথিবীতে এসেছে। শালার কত সুন্দরী মেয়েরই যে প্রপোজ পেলাম, একটা ওকে পছন্দ হয়নি, তাই পাত্তা দিইনি, কিন্তু ওকে পছন্দ হলো। এখন আমি নিজেই পাত্তা পাই না। না, ওর পিছে আর পড়ে থাকা যাবে না। এখন আগের মতো হয়ে যায়, মানে সিঙ্গেলই ভালো। আজ ভাইয়ার জন্য মেয়ে দেখতে যাবে। অবশ্য মেয়ে দেখা ভাইয়া আব্বু আম্মুর শেষ। আজ শুধু আমাকে নিয়ে দেখিয়ে আনবে, আর বিয়ের দিন ঠিক করা হবে। চলে গেলাম নতুন ভাবিদের বাসায়। একটু পর মেয়েকে নিয়ে আসলো। তখন আমি ভাইয়ার হবু বউকে দেখে তো পুরাই ক্রাশ। তখন মুখ ফসকে বেরিয়ে গেল, আম্মু, আমি তাকে ভাবি বলে মানবো না। সবাই তো আমার কথা শুনে অবাক। হঠাৎই আম্মু বলে উঠলো, মানে? আম্মু, তার সাথে আমাকে বিয়ে দিয়ে দাও, আর ভাইয়াকে আরেকটা দেখিয়ে বিয়ে করিয়ে দিও। আমার কথা শুনে তো সবাই হাসতে হাসতে লুটিপুটি খাচ্ছে। এবার মা বলে উঠলো, তোর কি মাথা খারাপ? না আম্মু, আমি তো ঠিকই বলছি। এবার আম্মু রেগে বলল, সাজিদ, তুই কিন্তু বেশি করে ফেলছিস। এখান থেকে তুই যা বলছি। আমি আর কোনো কথা না বলে সোজা মন খারাপ করে তাদের ছাদে চলে গেলাম। ভাইয়ার হবু বউ বলে উঠলো, থাক না আন্টি, ও তো ছোট, কি বুঝে কি বলে ফেলেছে। আচ্ছা, আপনারা কথা বলুন, আমি ওকে দেখছি। কিছুক্ষণ পর হবু ভাবি ছাদে এসে আমার গায়ে হাত দেয় আর বলতে শুরু করলো, কি আমার কলিজার দেবরটা, মন খারাপ করে আছো যে? আমি পেছনে তাকিয়ে দেখি ভাবি। ভাবি আমার কথা না শুনে আবার বলা শুরু করলো, কি হলো, আমাকে বলবে না? আরে পাগল, তুমি তো এখনো ছোট, না হলে তোমাকেই আমি বিয়ে করতাম। এই কথা শুনে
আমার সব মন খারাপ দূর হয়ে গেল আর ভাবির দিকে ফিরে তাকালাম। সত্যি বলছো? হুম, তুমি কিন্তু অনেক কিউট। আচ্ছা, আমাকে ভাইয়ার মতো আদর করবে তো? দূর, তোমাকে আরো বেশি আদর করব। তুমি তো আমার ভাইয়ার থেকেও বেশি স্মার্ট। তুমি তো তোমার ভাইয়ার থেকেও বেশি স্মার্ট, তাই তোমাকেই বেশি করব। আমি খুশি হয়ে ভাবিকে জড়িয়ে ধরলাম। চলো এবার নিচে যাই। এরপর ভাবি আমি নিচে চলে গেলাম। সবাই তো পুরাই অবাক, বিশেষ করে আব্বু আম্মু, কারণ আমি একবার রেগে গেলে সহজে কেউ আমার অভিমান ভাঙাতে পারে না। বিয়ের দিন তারিখও ঠিক হয়ে গেল। আগামী সপ্তাহে তাদের বিয়ে। এক সপ্তাহ পর বিয়ে বাড়ি গিয়ে তো আমি পুরাই এখানে এসে দেখি নীলা কি যে সুন্দর লাগছে, একেবারে পরীর মতো। আমিও বেহায়ার মতো চলে গেলাম, বলা শুরু করলাম, এই যে মিস, এখানে কি করেন? আমার বোনের বিয়ে, আমি থাকবো না তো কে থাকবে? ও, ভাবি তোমার বোন। যাই হোক, ভালোই হলো, তাহলে দু বোন এক বাড়িতেই থাকতে পারবে। আসে এই ছ্যাঁচড়া দুপন একবারই মানে? বুঝলা না, তুমি তো আমার বেয়ান, তোমাকেও আমার করে নেব। ও তাহলে আপু তোর কথা বলছে? হ্যাঁ গো, ভাইয়ের শালি আমার বউ। তোরে আর জুতা পেটা করতাম যদি আজ বিয়ে বাড়ি না হতো। এই কথা বলে নীলা চলে যায়। আমিও মন খারাপ করে দাঁড়িয়ে রইলাম। বিয়ের সকল কার্যক্রম শেষ, ভাবিকে নিয়ে বাড়ি চলে আসলাম। এরপর আরো কয়েকদিন কেটে গেল। ভাবি আমাকে খুবই ভালোবাসে, মনে হয় আমি তার আপন ভাই। এখন সকালে ভাবির হাতে ছাড়া খাই না, পড়াশোনা না করলে শাসন করেন। এভাবেই দিন চলছিল। একদিন ভাবির বোন আমাদের বাসায় আসে। আমি তো মহা খুশি। এখন ভাবি আর আমি অনেকটা ফ্রি হয়ে গেছে, সবকিছু ভাবির সাথে শেয়ার করি। কিছুক্ষণ পর সবাই খেতে বসলাম। নীলা আমার পাশে বসেছে। আমি ওর পায়ের ওপর পা রাখলে ও কেমন যেন রেগে বিড়বিড় করছে। একটু পর খাওয়া শেষ হয়ে গেলে আমি ছাদে চলে যাই। পেছনে মনে হলো কারো প্রবেশ, তখন তাকিয়ে দেখি নীলা আমার পেছনে। আমি তো খুবই খুশি। আর তখন নীলা বলতে লাগলো, আপনার সমস্যা কি বলুন তো? এভাবে আমাকে বিরক্ত করছেন কেন? কই কিছু না তো। তাহলে খাবার টেবিলে ওইরকম করছিলেন কেন? তাতে কি হয়েছে? আপনি তো আমার বিয়ান, একটু মজা তো করতেই পারি, তাই না? দেখুন, আমার এইরকমটা একদম ভালো লাগে না। আর কখনো এরকম করলে আমি কিন্তু আপনাদের বাসায় আর কখনো আসবো না। আচ্ছা, আর কখনো হবে না। এবার চলে গেল। আমিও নিচে নেমে যাই। তখন ভাবি বলে উঠলো, সাজিদ ভাই আমার, বিকেলে নীলাকে নিয়ে একটু ঘুরে আসিস। ভাবি আমার কাজ আছে। লক্ষ্মী ভাই আমার, একটু অন্তত আমার জন্য এটা কর। আমি আর কিছু না ভেবে বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কপালে একটা চুমো খাও। কথাটা সবার সামনেই বললাম। তখন ভাবি বলল, আচ্ছা, এটা কি আবার বলা লাগে? পাগল। তারপর ভাবি কপালে একটা চুমু দিয়ে দিল। আসলে ভাবি আমাকে অনেক কেয়ার করে, তা সবাই জানে, তাই কেউ কিছু মনে করে না। বিকেলে নীলাকে নিয়ে ঘুরতে বের হলাম। এখন নীলা আমার সাথে খুব ভালোভাবে কথা বলছে। আমিও ওর টোল পড়া গালের দিকে তাকিয়ে আছি আর ওর প্রেমের গভীরতায় ডুবে যাচ্ছি। হঠাৎ একটু পর একটা ছেলে এসে নীলার হাত ধরলো। আমি এটা দেখে সহ্য করতে না পেরে ছেলেটিকে গালে বসিয়ে দিলাম। ওর মুখে এক কোণ কেটে রক্ত পড়ছে। নীলা আমাকে বলতে লাগলো, ওই তুই ওকে মারলি কেন? ওকে মারলাম মানে? ওকে তোমার হাত ধরার সাহস কে দিল? ও আমার হাত ধরুক বা অন্য কিছু ধরুক, তাতে তোর কি? আমি তো ওর কথা শুনে অবাক। দেখলাম নীলা ছেলেটাকে উঠিয়ে ওকে বিদায় দিল। এরপর ও একটা রিক্সা নিয়ে কান্না করতে করতে চলে গেল। আমি তো ওর কাণ্ড দেখে অবাক, কিছুই বুঝলাম না কি হলো। ও বাসায় ফিরলো কান্না করতে করতে আর রুমে চলে যায়। ভাবি ওকে দেখে পেছন থেকে ডাকলেও নীলা তাড়ায়নি। তখন নিজম বলল, আপু আমাকে একটু নীরবে থাকতে দেবে প্লিজ? ভাবি আর ওকে কিছু বলো না। কিছুক্ষণ পর আমি বাসায় ফিরে ভাবি জিজ্ঞেস করলো, সাজিদ, নীলার কি হয়েছে? এখানে বসো ভাবি, আমি তোমায় সব বুঝিয়ে বলছি। তারপর আমি ভাবিকে সব বুঝিয়ে বললাম। আচ্ছা, আমি দেখছি। তারপর আমি আমার রুমে চলে গেলাম। ভাবি নীলার রুমে চলে গেল। ভাবি নীলার রুমে গিয়ে দেখে নীলা কান্না করছে। তারপর ভাবি নীলাকে গিয়ে উঠিয়ে বলে, বোন, আমাকে বল তোর কি হয়েছে? নীলা কোনো কথা বলছে না। ভাবি আবার বলতে শুরু করলো, আমি না তোর বোন? আমাকে না সব কিছু শেয়ার করিস? হঠাৎ নীলার মাথায় একটা বুদ্ধি চাপে। আপু, আমাকে বেশি বিশ্বাস কর নাকি সাজিদকে? কি বলিস তুই? আমার কাছে থেকেই তো তুই বড় হয়েছিস। আমি তোকে কখনো অবিশ্বাস করেছি বল? আর সাজিদের সাথে তো কিছুদিন ধরে আছি,
ও তোকে কিছু বলেছে নাকি বল? জানো আপু, আজ সাজিদ আমাকে ওর সাথে রুম ডেট করার কথা বলে, তাই আমি কান্না করে বাসায় ফিরেছি। ভাবি ওর কথা শুনে তো পুরাই অবাক। ভাবি বলল, আজই আমি ওর ব্যবস্থা করব। দাঁড়া, ওর এত বড় সাহস যে আমার বোনের সাথে এরকম কথা বলে। না আপু, ওকে ভালো করে শায়েস্তা করব, যাতে আর কোনো মেয়েকে ও কিছু বলতে না পারে। তুই কি বলতে চাইছিস? তারপর নীলা ভাবিকে সব বুঝিয়ে বলল। ভাবি ওর কথায় রাজি হয়ে যায়। তারপর ভাবি আমার রুমে এসে বলে, সাজিদ, নীলা তোমাকে কিছু বলবে, তাই তোমাকে ওর রুমে যেতে বলেছে। আমিও সরল মনে চলে গেলাম। নীলা দরজাটা আটকে দিয়ে চিৎকার করতে শুরু করে। প্লিজ সাজিদ, আমার এত বড় সর্বনাশ করো না। কেউ আছো, আমাকে বাঁচাও, আমার ইজ্জত কেড়ে নিচ্ছে। কান্না করে করে চিৎকার করে বলছে। নীলা কিছুক্ষণ পর সবাই দরজার সামনে চলে আসলো। নীলা দরজা খুলে দিয়ে সোজা ভাবির কাছে চলে গেল আর কান্না করতে শুরু করলো আর বলা শুরু করলো, আপু, ও আমার সাথে খারাপ কিছু করতে চাইছিল। ছি সাজিদ, তোমাকে আমি ভাইয়ের মতো ভাবছি, আর তুমি আমার বোনের সাথে এটা করতে পারলে? তোমার মুখটা আমার দেখতেও ইচ্ছে করছে না। হঠাৎ ভাইয়া আর বাবা আমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে ইচ্ছে মতো মারতে লাগলো। আমার শরীর দিয়ে রক্ত পড়ছে, সেদিকে কারো খেয়ালই নেই। যে বাবা ভাই আমাকে এত ভালোবাসতো, সেই বাবা ভাই আমাকে মারছে। যে বাবা ভাই আমার গায়ে ফুলের টোকা পর্যন্ত পড়তে দেয়নি, তারা আজ আমার গায়ে আঘাত করছে। এক মিথ্যা অপবাদ আজ আমাকে সবার কাছে অপরাধী বানিয়ে দিল। যাই হোক, কপালে যা ছিল তাই হলো। আমাকে ভাইয়া মারছে আর বলতে লাগলো, তোর কিভাবে সাহস হলো বাবা ভাইয়ের টাকা নিয়ে বাইরে গুন্ডামি আর মেয়েদের সাথে নষ্টামি করছো? নিজে তো কোনো কিছু করার ক্ষমতা নেই, অপদার্থ একটা। যে আমি কিছু বলতে যাব তখনই বের হয়ে যা আমার বাড়ি থেকে। তোর মতো ছেলেকে আমার নিজের ছেলে বলে মানি না। আজ থেকে আমার শুধু এক ছেলে, আর তুই আমার কাছে মৃত। আম্মু, তুমিও কি আমায় বিশ্বাস করো না? আম্মু এবার আমার গালে একটা বসিয়ে বলল, বের হ আমার বাসা থেকে। তোর মুখ দেখতে চাই না। তোর মতো কুলাঙ্গার আমার ছেলে হতে পারে না। আমার সাজিদ নামে একটা ছেলে ছিল, সে একটু আগে মারা গেছে। আমার আর কিছু বলার হলো না। সোজা বাড়ি থেকে বের হয়ে আসবো, তখন ভাবি আর নীলা আমার সাথে আসলো। তখন ভাবি আমাকে ওই কথাগুলো বলা শুরু করে, যা আপনারা শুরু থেকে জানেন। বের হয়ে গেলাম আমার ছোট থেকে বের হয়ে ওঠা প্রাসাদ থেকে। পকেটে 1200 টাকা আর মোবাইলটা ছাড়া আর কিছুই নেই। দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। যে ভাই আমাকে ছাড়া কোথাও যেত না, সে আজ আমাকে এইভাবে মারলো। ছোট থেকে মাথার উপর থাকা বাবা নামক বটগাছটাও আমার থেকে ছায়াটা সরিয়ে নিয়েছে। মা নামের স্নেহের চাদরও আজ আমায় থাপ্পড় মেরে তাড়িয়ে দিল। রেল স্টেশনে চলে আসলাম। একটা টিকিট কিনে অজানা গন্তব্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। সব স্মৃতিগুলো আজ ধুবড়ে এসে হানা দিচ্ছে। ভাবি এটা কিভাবে আমার সাথে করতে পারলো? যেই ভাবিকে নিজের বোনের মতো ভাবতাম, সে আমার সাথে এটা করতে পারলো। আর আমি তো কখনো নীলার সাথে কিছু করিনি, কিন্তু ও এটা না। আর ভাবতে পারছি না। চোখ দুটো নেভে আসে। এই সময় ট্রেনে হঠাৎ একটা মেয়ে আমার পাশে বসলো। আমি চোখ বুজে আছি আর চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। হঠাৎ মেয়েটি আমার দিকে তাকিয়ে বলে, এই যে শুনছেন? আমি চোখ খুলে ওর দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে। এবার মেয়েটি বলা শুরু করলো, আপনাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে যে, আপনি কি খুবই চিন্তিত? না, সমস্যা নেই। আপনাকে অনেক বিষণ্ণ দেখাচ্ছে, আবার কান্না করছেন যে? না, তখন ট্রেনে ওঠার সময় চোখে কি যেন একটা পড়েছে, তাই চোখটা খুব জ্বালাতন করছে। আমি মিম, আপনি? আমি সাজেদ। আমার চোখ দিয়ে এখনো অনবরত জল পড়ছে। তা দেখে মিম বলতে লাগলো, আরে এখনো তো কান্না করে যাচ্ছেন, দেখি আমার দিকে তাকান তো। আমি এবার ওর দিকে চোখ তুলে তাকাতে মিমের ওড়না দিয়ে আমার চোখটা মুছে আমার চোখের দিকে তাকালো। কিছু খুঁজে পেল না, তাই বললেন, কই কিছুই তো নেই আমার চোখে। দাঁড়াও, আমি তোমার চোখে গরম ভাব দিই, এতে ভালো লাগবে। এরপর মিম চোখে গরম ভাব দিতে লাগলো। আমি ওর ব্যবহার দেখে তো পুরাই অবাক। একটা অজানা ছেলের সাথে কেমন আচরণ করে যাচ্ছে। কিছুক্ষণ পর ও আমার সম্পর্কে নানান কথা জিজ্ঞেস করলো। আমি ওসব বলে দিলাম, কিন্তু আমার জীবনে ঘটে যাওয়া এই ঝড়ের ব্যাপারে বললাম না, কারণ এতে হয়তো আমার সম্পর্কে খারাপ ধারণা ওর সৃষ্টি হতে পারে। সত্যি মেয়েটি অনেক মিশুক,
অল্প কিছু সময়ের মধ্যে একজন অপরিচিত মানুষকে আপন করে নিতে পারে। মনে হয় ও আমাকে কত আগে থেকে চেনে। দীর্ঘ জার্নির পর ট্রেন ঢাকা এসে পৌঁছালো। আমি সত্যি ভুলে গিয়েছিলাম যে আজ আমি অনিশ্চিত জীবনের খোঁজে বেরিয়েছি। ট্রেন থেকে মিমকে বিদায় দিয়ে চলে গেলাম বিষণ্ণ জীবনের উদ্দেশ্যে, যেখানে নেই দুমুঠো অন্ন দেওয়ার আশা, ভরসা, না আছে চোখ দুটো বুঝে শরীর এলিয়ে দেওয়ার স্থান। রেল স্টেশন থেকে বেরিয়ে গেলাম। ও, আপনাদের তো বলতে ভুলেই গিয়েছিলাম, আমি যখন রেল স্টেশনে আসি তখন মোবাইলটা 5,000 টাকা বিক্রি করে দিয়েছিলাম, যার মূল্য ছিল 20,000 টাকা। আর সিমটা ভেঙে ফেলি, আর কারোর সাথে মোবাইলে কথা বলার দরকার নেই। এরপর আমি ছোট একটা বাসার খোঁজে বের হলাম। বাসা খুঁজে যাচ্ছি, কিন্তু এই শহরে কেউ ব্যাচেলারকে বাসা ভাড়া দিতে রাজি নয়। রাত হয়ে আসে, কিন্তু এখনো রাতে থাকার মতো একটু জায়গাও করতে পারলাম না। কোনো জায়গা না পেয়ে রাতে একটা হোটেলে ঢুকে কিছুটা খাবার খেয়ে নিলাম। বিলের কথা শুনে মনে হলো টাকা চাপিয়ে খেয়েছি। অল্প কিছু খাবার খেলাম, তার দামই হলো 560 টাকা। সত্যি এই শহর ডাকাতের স্থান, সবাই যে যার স্থান থেকে ডাকাতি করে যাচ্ছে। ঘুমানোর কোনো স্থান না পেয়ে একটা গাড়ির গ্যারেজের সামনে ঘুমিয়ে পড়লাম। খোলা স্থানের কোনো রকম ছাদের নিচে চারিদিকে নিঝুম অন্ধকার। পরিবারে কারো কথা যে আর স্মৃতিতে হানা দিচ্ছে না, কারণ যার কোনো স্থান নেই। আর পরের বেলা খাবার কি হবে তারই ঠিক নেই, তার আবার কিসের পরিবারের চিন্তা। রাতে আর কোনো চিন্তা না করে ঘুমাতে চেষ্টা করলাম। ঘুমো যে আমার সাথে বেইমানি করে যাচ্ছে, কারণ যে ছেলে ফোমের বিছানা ছাড়া শরীর এড়াতে পারে না, তার আজ ইটের ওপর ঘুমানো। সত্যি ভাগ্য যেন আমার জীবনকে এক রাতে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছে, তা আমি কখনো ভাবতে পারিনি। কখন যে চোখটা লেগে গেল তার জানা নেই। সকালে কে যেন আমাকে ডাকা শুরু করলো। আমি চোখ খুলে দেখি বাবার বয়সী একটা লোক। এই ছেলে, তুমি এখানে শুয়ে আছো কেন? চাচা, আমি গ্রাম থেকে এখানে এসেছি, কিন্তু কেউ আমাকে বাসা ভাড়া দিচ্ছে না। তোমার বাড়ি কোথায়? চাচা, আমার কোনো বাড়ি নেই, আর পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। তুমি এখানে কি করো বাবা? আমার কথাগুলো শুনে সে কিছুটা আবেগী হয়ে গেল। চাচা, কাল রাত ঢাকা এসেছি, ভাবছি এখানে ছোট কোনো একটা কাজ করার চেষ্টা করব। চাচা, আপনার দোকানে কোনো কাজ আছে যা আমি করতে পারবো? আমার দোকানে কাজ তুমি করতে পারবে? দেখে দিলে পারবো চাচা। আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে, সকালের নাস্তা করবে। না চাচা, আপনি যান, আমি পরে খেয়ে নিব। তুমি আমাকে এখন নিজের আপন চাচা ভাববে, আর কোনো কথা বলবে না। আমার সাথে চলো নাস্তা করতে। আর কোনো কথা না বলে তার সাথে চলে গেলাম। নাস্তা করে এসে আমি এবার কাজ করা শুরু করে দিলাম। যখন আমি কাজে কোনো ভুল করি তখনই তিনি আমাকে সাহায্য করেন। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। তারপর চাচা আমাকে নিয়ে দুপুরে খাবার খেতে নিয়ে যান। খাবার খেয়ে আবার কাজ করতে লাগলাম, আর মনে মনে ভাবছি সত্যি জীবন কি জিনিস। আজ আমি হাড়ে হাড়ে বসে পারছি। যে ছেলের বাসায় পানির গ্লাসটাও টেনে খায়নি, সে আজ গ্রেজে গাড়ি মেরামতের কাজ করে যাচ্ছে। বিকাল হয়ে এলো, আজকের মতো দোকান বন্ধ করে দিল। তারপর চাচা আমাকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। চাচা, আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? কেন আমার সাথে? আপনার সাথে মানে? আমি না তোর আপন চাচা, তাহলে এত কথা বলছিস কেন? আমাদের সাথে থাকবি তুই। আমি আর কোনো কথা বললাম না, সোজা তার সাথে চলে গেলাম। গিয়ে একটা বাড়িতে উঠলাম। বাড়িটা আমাদের বাড়ি থেকে কিছুটা ছোট, কিন্তু চাচার ব্যবসা অনেক বড়। আর তাতে মনে হয় তিনিও অনেক বড় লোক, কারণ তার উপার্জনের পরিমাণ দেখে বুঝলাম। এরপর চাচা দরজায় নক করলে একটা মেয়ে দরজা খুলে দিল। আমি তো মেয়েটিকে দেখে অনেকটা অবাক, কারণ এটা আর কেউ নাই, এটা ট্রেনে পরিচিত হওয়া মেয়ে মিম। মিম আমাকে দেখে বড় বড় চোখে তাকিয়ে আছে, আমিও তেমনই। হঠাৎ চাচা বলে ওঠে, কি রে মিম, এভাবে দাঁড়িয়ে থাকবি না আমাদের ঢুকতে দিবি? এরপর মিম পথ সরে দাঁড়ায়, আর চাচা মিমকে বলে, মা, এ হলো সাজিদ, আর ওকে একটা রুমে দেখিয়ে দে। এখন তো মিমের মাথার মধ্যে নানান প্রশ্ন করছে, আর আমারও কলেজায় পানি নেই, কারণ মিম যদি চাচাকে সব বলে দেয়। আসলে ট্রেনে আমি মিমকে বলেছি আমি ঢাকায় এসেছি আমার এক আঙ্কেলের বাসায়, কিন্তু মিম যদি জানতে পারে আমি ওর কাছে মিথ্যা বলেছি তাহলে তো আমার সব যাবে। এরপর মিম আমাকে নিয়ে একটা রুম দেখিয়ে বলল, এটা আপনার রুম, আর আমি বাবার কাছে সব জেনে আপনার ব্যবস্থা নিচ্ছি। আপনি তখন আমায় সত্যি বলেছেন না মিথ্যা বলেছেন তা প্রমাণ হয়ে যাবে, আর ভুলেও পালানোর চেষ্টা করবে না। এখন ফ্রেশ হয়ে নিন। কথাগুলো মিম বলে চলে গেল। আমি তো আবার চিন্তায় পড়ে গেলাম, তখন যদি সত্যিটা বলে দিতাম তাহলে আর এমন অবস্থা হতো না।
এখন নিজের ওপর খুব জিদ হচ্ছে। তারপর মিম চাচার কাছে চলে গেল। আর সকাল থেকে এই পর্যন্ত ঘটে যাওয়া সব চাচা মিমকে বলে দেয়। কিছুক্ষণ পর চাচি আমার রুমে খাবারের জন্য ডাকতে আসে। আমিও তার পিছনে যেতে রাখলাম। দেখলাম সেখানে আগেই মিম আর চাচা বসে আছে। মিম আমার দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ভাবছি আজ মনে হয় আমি শেষ। ভয়ে গিয়ে টেবিলে বসলাম। এবার চাচি খাবার দিতে লাগলো। আমি কেমন যেন একটি আনইজি অনুভব করছি। চাচি তা লক্ষ্য করে বললেন, বাবা লজ্জা করো না, এটা তোমার বাসার মতোই মনে করবে। আমি চাচিকে মাথা নাড়িয়ে উত্তর দিলাম। এরপর খাবার খেয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর মিম আমার রুমে এসে আমার গলা টিপে ধরে বলতে লাগলো, এই, তুই আমাকে ট্রেনে মিথ্যে বলেছিলি কেন? বল, সত্যি করে বল। আমি ওকে ছাড়িয়ে বললাম, তুমি আমাকে সত্যিই মেরে ফেলবে? তাহলে তখন আমাকে মিথ্যে বললি কেন? তোকে আজ বাড়ি থেকে বের করব। তুই যে একটা বাটপার তা আমি ভালো করেই বুঝেছি। না হলে তখন সত্যিটা আমাকে বলেই দিতি। আজ তোকে পুলিশে দেব। আমি বাটপার, মিথ্যাবাদী, ধর্ষক। আর কিছু শুনবেন? এবার আমাকে আপনার বাবার কাছে বলে জেলে পাঠিয়ে দিন, তাহলে আমি আপনার ওপর বড্ড কৃতজ্ঞ হব। প্লিজ আমাকে পুলিশে ধরিয়ে দিন। আমার জীবনটাই যেন জেলখানা হয়ে গেছে এবার। মিম আমাকে বলল, কি হয়েছে আমাকে খুলে বলবি প্লিজ? আমি একজন ধর্ষক, আর এই অপরাধে বাবা মা বাড়ি থেকে বের করে দেন। আর আমি নিজের জীবনকে বাঁচানোর জন্য ঢাকায় এসে ঠাঁই নিতে, কিন্তু কেউ আমাকে সেই স্থান দেয়নি। আপনিও আমাকে তাদের মতো তাড়িয়ে দিন। তুমি সত্যি কি ধর্ষক? ভাবি আর তার বোন আমাকে ধর্ষণের অভিযোগ দিলে বাবা মা তাদের কথা শুনে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আর জীবিকার তাগিদে এই শহরে এসেছিলাম। এটাই ছিল সেদিন আপনার থেকে লুকানো ঘটনা। এরপর মিম রুম থেকে চলে গেল, আর আমি দরজা বন্ধ করে কান্না করতে লাগলাম। কেন আমার সাথে এরকমটা হলো? আমি কি এমন অপরাধ করেছিলাম যে আমাকে এমন শাস্তি পেতে হবে? আর আজ এই রকম অপমান সহ্য করতে হচ্ছে। কান্না করতে করতে ঘুমিয়ে গেলাম। পরের দিন চাচার সাথে নাস্তা করে দোকানে চলে গেলাম। আজকের মতো কাজ শেষ। যে চাচা আমাকে বাড়ি নিয়ে আসবে তখন বললাম, চাচা আপনি কিছু মনে না করলে আমি একটা মেসে থাকতে চাই। ওখানে আমার একটু কেমন যেন লাগে। আচ্ছা বাবা, তোমার যেখানে ভালো লাগে সেখানেই থাকবে। এরপর চাচা আমাকে একটা ম্যাচ ঠিক করে দিলেন। তারপর তিনি বাসায় চলে গেলেন। মিম চাচাকে বাসায় একা ফিরলে বলা শুরু করলো, বাবা, সাজিদ কোথায়? ও আজ একটা মেস ঠিক করেছি, আজ থেকে সেখানেই থাকবে। মিম এবার মন খারাপ করে তার রুমে চলে গেল আর কান্না করতে শুরু করলো। ও মনে মনে ভাবছে, হয়তো আমার জন্যই ও আজকে বাসায় আসেনি। এভাবে 1 মাস কেটে গেল। এখন চাচা আমার কাছে খুবই খুশি। একদিন চাচাকে বললাম, চাচা আমি লেখাপড়া করতে চাই, তাই আমার কিছু প্রয়োজনীয় জিনিস পুরনো কলেজ থেকে আনতে হবে। এখন চাচাও আমার সাথে ঘটে যাওয়া সব জানেন, তাই চাচাও সম্মতি দিল। আমি পরের দিন সকালে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। দীর্ঘ জার্নি শেষে পুরনো জায়গায় ফিরলাম। তারপর সেখান থেকে সোজা রিক্সা নিয়ে কলেজে চলে গেলাম। মুখে একটা মাস্ক লাগিয়ে কলেজে প্রবেশ করলাম, যাতে কেউ আমাকে না চিনে। প্রিন্সিপালের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেই বের হব, তখন দেখি নীলা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি মাথাটা ঘুরিয়ে ওর সামনে থেকে চলে আসলাম। ও পেছন থেকে একদৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছিল আমাকে কিছু বলতে চাই। আমি কলেজ থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে সোজা আবার রেল স্টেশনে চলে গেলাম। একটা টিকিট কেটে ট্রেনে আবার ইটপাটকেলের শহরটাতে ফিরে এলাম। এসে চাচার সাথে দেখা করে মেসে চলে গেলাম। পরের দিন কাছাকাছি একটা কলেজে ভর্তি হয়ে গেলাম। সেখান থেকে এসে দোকানে কাজ শুরু করে দিলাম। আর চাচার কাছে এইটা বললাম যে আমি সপ্তাহে 2 দিন ক্লাস করব। চাচা আমার ইচ্ছে মতো করতে বলেছিল, কিন্তু আমার বিবেকে তা বাধা দেয়, কারণ লোকটা আমার জন্য অনেক করেছে, যা হয়তো এই শহরে কেউ করে না। চাচা আমাকে মাসে 8,000 টাকা দেন, তার মধ্যে 5,000 টাকা ম্যাচের খরচ, বাকিটা দিয়ে অন্য কিছু করি। পরের দিন নতুন কলেজে গেলাম, কিন্তু কারোর সাথে কথা বলতে পারছি না। সবাই আমার দিকে তাকিয়ে আছে। তারপর ক্লাসে গিয়ে একটা বেঞ্চে বসলাম। হঠাৎ দরজার দিকে চোখ পড়তেই দেখি মিম একদল মেয়ে নিয়ে আমার ক্লাসের সামনের দিক দিয়ে যাচ্ছে। তখনই আমি তাড়াতাড়ি করে মাথা নিচু করে নিলাম। মিম চলে গেল তার ক্লাসে, আর স্যার এসে পরিচয় করে দিল সবার সাথে সবাইকে। এরপর আরো 2টা ক্লাস শেষে টিফিনের সময় ক্যান্টিনে চলে গেলাম। মিম আমাকে দেখে ভ্রুকুচকে তাকালো আর মনে মনে একটা শয়তানি হাসি দিল। আমি একটা রুটি আর কলা নিয়ে একটা টেবিলে বসে পড়লাম। তখনই দেখি মিম আমার সামনে এসে বসে আছে, আর আমি ওর দিকে কিছু খেয়াল করিনি। হঠাৎ মিম বলে উঠল,
কি টিফিন শেয়ার করবে না? আপনি শুধু রুটি কলা খাবেন? না খেলে বলতাম নাকি? এরপর আমি আরো দুটো কলা আর রুটি নিয়ে আসলাম আর মিমকে উদ্দেশ্য করে, এই নিন, এবার খেয়ে নেন। আমি যে খেয়ে ওখান থেকে আসে যাব তখনই ও বলতে লাগলো, এই আমাকে ফেলে কোথায় যাচ্ছ? আজ তো নতুন, তাই কলেজটা একটু ঘুরে দেখি। দাঁড়াও, তোমার সাথে আমাকে নিয়ে যাও। এরপর মিম আমার সাথে রুটি কলা খেতে খেতে ও হাঁটতে শুরু করলো। আজকে কলেজে আসলে যে? না, আসলে চাচার কাছে বলেছি 2 দিন সপ্তাহে ক্লাস করব, আর তার জন্য এই 2 দিন ছুটি কাটাবো, আর বাকি দিনগুলোতে কাজ করব। তুমি আমাদের বাসা থেকে চলে আসলে কেন? এমনি, একটা অপরিচিত লোক আপনাদের বাসায় থাকলে কেমন দেখায় না? সবাই এতে আপনাদের নিয়ে বাজে মন্তব্য করতে পারে, তাই মেসে চলে আসলাম। তুমি না অনেক বেশি বোঝো। আমি আবার কি করলাম? থাক, কিছু না। আচ্ছা, আমরা বন্ধু হতে পারি? আমার সাথে আপনি বন্ধু হবেন? আমি তো একটা বাটপার, আর এই বাটপারের সাথে বন্ধুত্ব করলে আপনার ক্ষতি হতে পারে। তারপরে আপনি আমার সিনিয়র। মিম এবার মাথাটা নিচু করে ফেললো আর বলতে লাগলো, সাজিদ, সরি, আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আরে কি বলছেন? আপনার জায়গায় অন্য কেউ হলে ঠিক এই কথাই বলতো। সরি তো, আর কখনো বলবো না। আচ্ছা, বন্ধু তো হওয়া যায়। কাল আসবে না? শনিবার আর রবিবার কলেজ করব। আমি বাবাকে বলে আরো একদিন বাড়িয়ে দিই। না, তার আর দরকার নেই। চাচা আমাকে মাস শেষে টাকা দেন, তারপর লেখাপড়া করার জন্য সপ্তাহে 2 দিন ছুটিও দেন। আচ্ছা, তুমি যা বলে মনে করো। তারপর বাকি ক্লাস শেষে কলেজে গেট দিয়ে দেখি মিম রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। যে আমাকে মিম দেখলো তখনই ডাকা শুরু করলো, সাজিদ, এদিকে এসো। মিম, কি হলো? আমাকে ডাকো কেন? তুমি কি আমাকে কিছু বলবে? রিকশায় ওঠো। আরে না, আমি যেতে পারবো না। আর তোমার বাসা তো ওদিকে, আমি তোমার সাথে যাব কেন? বাবার সাথে দেখা করে যাবে। তুমি ওঠো তাড়াতাড়ি, ওঠো বলছি। আমি আর কিছু না বলে ওর সাথে উঠে বসলাম। মিম দেখলো আমি কিছুটা দূরে সরে গেলাম, তখন ও বলতে লাগলো, আরে পড়ে যাবো তো, এতটা চেপে আছো কেন? ঠিক আছে, আমার সমস্যা নেই। এবার মিম আমাকে এক টান দিয়ে ওর হাত আমাকে বসের মধ্যে আটকে ধরলো। যেই আমি ওর দিকে তাকাবো তখনই ও আমার মুখে আঙুল দিয়ে বলল, একদম চুপ, তোমার একটা কথাও শুনতে চাই না আমি। আমার কোনো কথা বলতে পারলাম না। ও আমার কাঁধে শুয়ে পড়লো। আমি শুধু ওর কাণ্ড দেখে যাচ্ছি। কিছুক্ষণ পর দোকানের সামনে চলে গেলাম। তখন আমি বললাম, এখন তো আমাকে ছাড়ো, নয়তো তোমার বাবা আমাকে এই শহর ছাড়া করবে। এরপর মিম একটা মুচকি হাসি দিয়ে ছেড়ে দিয়ে বলল, এত ভয় পেলে বাবাকে আমাদের কথা বলবে কিভাবে? আমাদের কথা মানে? কিছু না, রিক্সা থেকে নামো। মিম আর আমি রিক্সা থেকে দোকানে চলে গেলাম। চাচা আমাদের দেখে বললেন, কিরে তোরা একসাথে? বাবা, আমরা একই কলেজে, আর ও আর আমার এক ক্লাস জুনিয়র। ও তাহলে তো ভালো। আর তুই আজ আমার দোকানে? কখনো তো আসতি না। কেন আসতে পারি না? আমি কি তা বলেছি আমার মেয়ে আসবে নয়তো কে আসবে? তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই চলে আসলাম। পাগলি একটা। চাচা আমি তাহলে যাই। বাবা, আমি সাজিদের মেসটা ওর সাথে ঘুরে আসি। ওর সাথে যাবি? আচ্ছা যা। আমি মিমের কাণ্ড দেখে অবাক হচ্ছি। ও আবার আমার সাথে যেতে যাচ্ছে। এই মেয়ের আবার কি হলো কে জানে। হঠাৎ মেয়ে বলে উঠলো, কি হলো, চলো। এরপর আর কিছু না পেরে ওকে নিয়ে মেসে চলে গেলাম। ও আমার ছোট রুমে আমার সাথে আসলো। আমার রুম দেখে মিম আমাকে বলতে লাগলো, আচ্ছা, এখানে কে থাকে? কেন? মানুষ থাকে। আমার তো মনে হচ্ছে এটা কোনো পশুর গোয়াল ঘর। কি? আমি পশু? তা নয় তো কি শুনি। আমি আর কিছু বললাম না। ওকে দেখলে পুরো ছেলেদের মতো মনে হয়। এরপরও আমাকে রুম থেকে বাহির করে দিয়ে বলল, এখানে দাঁড়িয়ে থাকো, আমি না বের হওয়া পর্যন্ত, ঠিক আছে? কিছুক্ষণ পর মিম রুম থেকে বের হয়ে এসে আমাকে ভেতরে যেতে বলে। আমি রুমে গিয়ে তো পুরাই অবাক। 15 মিনিটে আমার রুমের চেহারা পরিবর্তন করে দিয়েছে। মিম এবার বলল, আর কখনো যদি আগের মতো গোয়াল ঘর করে রাখো তাহলে তোমার খবর আছে। চলো, আমাকে এগিয়ে দিয়ে এসো। আচ্ছা, তোমার নাম্বারটা দাও তো। মোবাইল নেই। ও আচ্ছা, চলো এগিয়ে দিয়ে আসো আমাকে। এরপর মিমকে রিক্সায় তুলে দিলাম। ও চলে গেল আর আমি মেসে চলে আসলাম। পরের দিন কলেজের টিফিন টাইমে যে আমি খাবার কিনতে যাব, তখন মিম আমাকে হাত ধরে একটা টেবিলে নিয়ে আসে। এইভাবে আনলে কেন? আমি টিফিন খাবো তো। কথা না বলে চুপচাপ বসো। এরপর মিম একটা বক্স খুলে আমার সামনে দিয়ে, যতটা পারো খেয়ে নাও।
দেখলাম ও বিরিয়ানি রান্না করে এনেছে। আমি যখনই কিছু বলতে যাব তখনও বলল, এই এত কথা বলো কেন? যা বলছি তাই করো তো। আমি এবার খেতে শুরু করলাম আর মিম আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ কিছু মেয়ে এসে বলা শুরু করলো, আহারে, দুলাভাইকে খাইয়ে দে না, তার নিজ হাতে খেতে কষ্ট হয় না বুঝি? আমি ওদের কথা শুনে গলায় খাবারটা আটকে গেল। তখন মিম তাড়াতাড়ি আমাকে পানি দিয়ে ওর বসার চেয়ারটা যেই তুলতে যাবে তার মধ্যেই সবগুলো ওঠাও আর বকতে লাগলো। শাকচুন্নি পেতনিগুলো দেখিস, তোদের একটারও বিয়ে হবে না। আমার খাওয়া শেষ, আমি ক্লাসে যাই। মিম আঁখি চোটো লাল করে বলতে লাগলো, তুই এখান থেকে যদি উঠিস তাহলে তোর ঠ্যাং ভাঙবো আমি। আমি কি করব? আমি এখন খাবো আর তুই আমার মুখের দিকে তাকিয়ে থাকবি। আমিও শিশুর মতো বসে রইলাম আর আমার বক্সে রাখা বাকি খাবারগুলো খেতে লাগলো। আমি ওর কাজ দেখে দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছি। মনে মনে ভাবছি, পাগল নাকি রে বাবা, আমার জোটা খাবারগুলো এভাবে খেয়ে নিয়েছে। খাবার শেষে একটা টিস্যু দিয়ে ও তার হাত এবং আমার হাত মুছে দিল আর একটা বাটন মোবাইল আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এই সিমে শুধু আমার নাম্বার আছে, আমি যদি কখনো অন্য কারোর নাম্বার পাই তাহলে তোমার খবর আছে। তারপর ওর থেকে মোবাইলটা নিয়ে ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষে ম্যাচে চলে গেলাম আর এইভাবেই আমার জীবনের দিনগুলো কাটতে লাগলো। মিম আমাকে এখন অনেক কেয়ার করে। ওর বাবাকে বলে আমাকে ওদের বাসায় আবার ফিরিয়ে নিয়েছে। আমাকে সকল কাজে সাহায্য করে। ও যে আমাকে অনেক ভালোবাসে তা আমি ভালোভাবেই বুঝতে পারি। অনেকবার পরোক্ষভাবে ও আমাকে ভালোবাসার কথা বলেছিল, কিন্তু আমি তাতে গুরুত্ব দেইনি, না বোঝার অভিনয় করে এসেছি। আসলে আমি যে ওকে ভালোবাসি না তেমনটা নয়, ওকে ছাড়া আমার চলাফেরা করতেও কষ্ট হয়। কিন্তু ওকে পাত্তা না দেওয়ার কারণ আমি ওর বাবার সাথে কখনো বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তিনি আমাকে এই অচেনা শহরটাকে চেনাতে সাহায্য করেছেন। নিজের ভালোবাসা তার সাহায্যর কাছে কিছুই না, কারণ আজ আমি এই প্রবাদ বিশ্বাস করি যে পেটে ভাত না থাকলে ভালোবাসা বেড়ার নিচ দিয়ে পালায়। এভাবে 5 বছর চলে গেল। এখন অনার্স শেষ বর্ষে পড়ি। একদিন কলেজ থেকে আসার সময় মিম আমাকে বলে, সাজিদ, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো, কি বলবে? দেখো সাজিদ, তোমাকে এই 5 বছরে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি বোঝার চেষ্টাই করোনি। তাই আমি সরাসরি আজ শেষবারের মতো তোমাকে বলছি, আমি তোমায় ভালোবাসি সাজিদ। এটা হয় না মিম। কেন হয় না? আমি কি দেখতে সুন্দর না, না তোমার যোগ্য নই? দেখো মিম, তুমি দেখতে অনেক সুন্দর, তোমাকে যেই ছেলে দেখবে সেই পছন্দ করবে। আর যোগ্যতার কথা বলছো, আরে আমার তো নিজেরই থাকার জায়গা নেই, আর যোগ্যতা তো সেখানে প্রশ্নই ওঠে না। আর তোমার বাবার সাথে আমি এটা করতে পারবো না। আমি এত কিছু বুঝি না, তুমি আমায় ভালোবাসবে কিনা বলো। সম্ভব না মিম, আমাকে ক্ষমা করে দাও। মিম সেখান থেকে কান্না করতে করতে চলে গেল। আমিও মনটা খারাপ করে আছি। আমি যে সত্যি মিম তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার বাবার সাথে এটা আমি কিভাবে করতে পারি? প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে না বলতে চাইনি। কিছুক্ষণ পরে মিমদের বাসায় চলে গেলাম। রাতে খাবার খাওয়ার সময় টেবিলে মিমকে দেখতে পেলাম না। চাচিকে জিজ্ঞেস করলে বলতে লাগলো আজ নাকি মিম রাতে খাবে না। আমি কিছুটা খেয়ে রুমে চলে আসলাম আর মিমের কথা ভাবছি, এটা আমার জন্য আজ রাতে খেলেও না। হয়তো আমার প্রতি খুবই রাগ অভিমান করে আছে। থাক, একদিন বা দুদিন এরকমটা করে সব ঠিক হয়ে যাবে। পরের দিন সকালে নাস্তা করতে গেলে দেখি মিমের চোখ লাল হয়ে আছে। মনে হচ্ছে রাতে একটুকু ঘুমায়নি, সারা রাত কান্না করে যাচ্ছিল। সকালে নাস্তা করে সিনথিয়া চলে গেল কলেজে আর আমি চলে গেলাম দোকানে। এভাবে আরো 4-5 দিন কেটে গেল। এখন মিমকে খুবই হাসি খুশি দেখাচ্ছে। আজ আমি কলেজে যাব, তাই ব্রেকফাস্ট করে মিমের জন্য অপেক্ষা করলাম। কিন্তু হুট করে মিম আমাকে না নিয়ে একটা রিক্সা নিয়ে কলেজে চলে গেল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে রইলাম আর ভাবছি এত তাড়াতাড়ি পর হয়ে গেলাম। চোখ দিয়ে অনেকদিন পর এক ফোঁটা পানি পড়লো। তখন ভাবতে লাগলাম, আরে আমি কেন কান্না করছি? আমি তো আর ওর কেউ না। পরে আমিও একা কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে দেখি মিম কয়েকটা ছেলের সাথে হেসে কথা বলছে। আমাকে দেখে আরো জোরে হাসতে লাগলো। মনে হচ্ছে আমি কোনো হাসার জোকার। পরে সোজা ক্লাসে চলে গেলাম। সেখানে গিয়ে অন্যদের নোট করা খাতাগুলো একটু দেখতে লাগলাম, কারণ কিছুদিন পর আমার ফাইনাল পরীক্ষা। যেভাবেই হোক ভালো ফলাফল করতেই হবে, আবার নিজেকে যোগ্য করে তুলতে হবে। কিছুক্ষণ পর ক্লাসে সবাই চলে আসলো। একে একে ক্লাস শেষ হয়ে টিফিন টাইম চলে আসলো। আমি ক্যান্টিনে প্রবেশ করে দেখি মিম একটা ছেলের সাথে হাত ধরে খাবার খাওয়াচ্ছিল। আমি আর ওইদিকে তোয়াক্কা না করে সামান্য কিছু খাবার খেয়ে ক্লাসে চলে যাই। একটু পর দেখি মিম আর ওই ছেলেটি একসাথে ক্লাসে আসলো। দেখে মনে হচ্ছে খুবই ভালো আছে।
আমি যদিও ভাবছি ও যার সাথে যা খুশি তাই করো, তাতে আমার কি। আসলে আমারও যে বুকটা পড়ে যাচ্ছে তা আমি বলে বোঝাতে পারবো না। হয়তো এটাকেই বলে ভালোবাসা। অসহায়। এরপর বাকি ক্লাস করে বাড়িতে চলে গেলাম। যার সময় দেখি মিম ওই ছেলেটার হাত ধরে রিক্সায় উঠে হাসতে হাসতে যাচ্ছে। আমি হাঁটা শুরু করলাম বাসার উদ্দেশ্যে। পরের দিন আবারও কলেজে গেলাম। আজও মিম কয়েকটা ছেলের সাথে কথা বলছে। কিছুক্ষণ পর পর দেখি মিম ছেলেদের গায়ে পড়ছে। এটা দেখে আমার জিদ চরম মাথায় উঠে গেল। তাই সোজা বাসায় চলে গেলাম। বাসা থেকে চাচার দোকানে চলে গেলাম। সেখানে গিয়ে কাজ শুরু করলাম। আর মিমের কথা ভাবছি। আমি হয়তো ওকে না বলে দিয়েছি, তাই বলে ও আমার সামনে অন্য ছেলেদের সাথে এমন করবে। আমি আর এরকম সহ্য করতে পারবো না। তাই চাচাকে কোনোভাবে বুঝিয়ে তার বাসা থেকে বেরিয়ে আসার একটা ব্যবস্থা করতে হবে। মিমের অবহেলা যে আর সহ্য করতে পারছি না। তাই চাচাকে বললাম, চাচা আমি কিছুদিনের জন্য মেসে থাকতে চাই, তারপর আবার আপনার বাসায় যাব। আচ্ছা বাবা, তোমার যা খুশি। এরপর আমি মিমের বাসায় ফেরার আগেই সবকিছু নিয়ে চাচিকে বলে মেসে চলে গিয়ে উঠলাম। এখন আমি আর কলেজে যাই না, দোকানে কাজ করি আর লেখাপড়ার সময় দিই। এভাবে 1 মাস চলে গেল। কিছুদিনের মধ্যেই আমার ফাইনাল পরীক্ষা শুরু হবে। তাই চাচার কাছে কয়েকদিনের জন্য ছুটি নিয়েছি। এখন শুধু লেখাপড়ায় চালিয়ে যাচ্ছি, কারো কথা মনে আনার চেষ্টা করি না। আমি অতটাও ভেঙে পড়া ছেলে নয় যে আমাকে অবহেলা করলে আমি আমার লক্ষ্য থেকে সরে যাব। এখন একটাই লক্ষ্য, পরীক্ষায় যেভাবে হোক ভালো একটা ফলাফল করা। বলতে বলতে পরীক্ষা শুরু হয়ে গেল। আজকের পরীক্ষাটাই শেষ। পরীক্ষা শেষে কলেজের বাইরে আসব। তখনই একটা মেয়ে সাজিদ বলে ডাকলো। আমি পেছনে তাকিয়ে দেখি রিমা বলতে শুরু করলো, পরীক্ষা কেমন হলো নেহাল? আলহামদুলিল্লাহ ভালো, তোমার? আমারও ভালো হয়েছে। আচ্ছা চলো, আজ আমার সাথে যাবে? সমস্যা নেই, আমি একাই যেতে পারবো। আমি তো তোমার ক্লাসমেট, তাহলে সমস্যা আছে কি কোনো? না, এমনিতেই। আর কোনো কথা নেই, চলো আমার সাথে। এরপর রিমা একটা রিক্সা ডেকে আমাকে নিয়ে রিক্সায় উঠলো। রিক্সাও চলতে শুরু করলো। রিমা আমার সাথে খুব হাসি হাসি ভাবে কথা বলছে। হঠাৎ আমাদের সামনে দিয়ে মিম একটা রিক্সা নিয়ে যাচ্ছিল। তখন আমাকে আর রিমাকে এক রিক্সায় দেখে কিছুটা বিস্মিত হলো। মিম আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে, পালে এখনই গাড়ি থেকে নেমে আমাকে গিলে খায়। এটা রিমা লক্ষ্য করেনি। আমি চাচার দোকানে চলে গেলাম। গিয়ে দেখি মিম আগেই দোকানে বসে আছে। এবার মিম আমাকে উদ্দেশ্য করে বলল, নেহাল আমাকে একটু এগিয়ে দিয়ে আসো প্লিজ। আমি আর কিছু না বলে ওর সাথে যেতে লাগলাম। ও বাড়ির দিকে না গিয়ে অন্য পথে হাঁটা শুরু করলো। তাই আমি বলতে লাগলাম, আপনি ওই দিকে কই যাচ্ছেন? বেশি কথা না বলে আমার সাথে এসো তো। আমিও চুপ করে আছি। এবার মিম একটা রিক্সা ডেকে ও উঠে আমাকে উঠতে বললো। আমি রিক্সায় উঠবো কেন? এত কথা বলো কেন? উঠতে বলছে ওঠো। আমার কোনো কথা না বলে ওর পাশে উঠে বসলাম। কেউ কোনো কথা বলছি না। কিছুক্ষণ পর রিক্সা একটা পার্কে এনে থামালো। মিম আমাকে ভিতর নিয়ে একটা নির্জন জায়গায় নিয়ে গেল। এবার হঠাৎ ও আমাকে গলায় টিপ দিয়ে বলতে লাগলো, কি রে, অন্য মেয়ের সাথে ঘুরতে খুব ভালো লাগে না? ওদের গায়ের সাথে লেগে বসতে অনেক মজা লাগে না? এই তুই আমার বান্ধবীর সাথে এক রিক্সায় গেলি কেন? হ্যাঁ, আমাকে তোর ভালো লাগে না যে ওই ডাইনির সাথে যেতে হলো? এবার গলা থেকে হাত সরিয়ে বলল, সব প্রশ্নের উত্তর দিবি, নয়তো তোকে আজ আমি এখানেই 12টা বাজাবো। রিমা আমাকে জোর করে নিয়ে তখন রিক্সায় উঠেছিল, তাতে আমি কি করব? তুই কি করবি মানে? ও বললেই তোর উঠতে হবে নাকি? তাতে কি হয়েছে? ও আমাকে বলতেই পারে ওর সাথে যেতে, যেমনটা আপনি নিয়ে যেতেন। রিমা আর আমি কি এক নাকি? কেন? আপনাকে আমি যেমন চোখে দেখি রিমাকেও সেই চোখেই দেখি। কি? তুই রিমাকে আমার চোখে দেখিস? এই তোর কয়টা লাগে রে? একটা হয় না তোর? একটাতে হয় না মানে? কেন তুই বুঝিস না তুই আমার কতটা কাছে? হাসলেন আমাকে। আমি আপনার কাছের কেউ? ভালো একটা জোক শোনালেন আপনি। মানে তুই কি বলতে চাইছিস? যে মেয়ে একটা ছেলের হাত ধরে ক্যান্টিনে খাবার খায়, এক রিক্সায় দুজন হাত ধরে যায়, আবার নানান ছেলের সাথে শরীর লাগায়, সে আবার আমার কাছের কেউ? দেখো, এইগুলো আমি যা করেছি তা তোমাকে জানানোর জন্য। তুমি জানো তুমি আমাকে না করার পর আমি কতটা কষ্ট পেয়েছি। আর আমি এটাও জানি যে তুমি আমার জন্য বাসা থেকে আবারও চলে এসেছো। সত্যি তোমাকে অনেক ভালোবাসি সাজিদ। এই সব করেছি শুধু তোমাকে পাওয়ার জন্য। দেখুন, আমি আবারও এক কথা বলছি, আপনার বাবা আমাদের সম্পর্কে কোনোদিনও মেনে নেবে না। আর আপনি একজন মেয়ে, আপনার একটা ভবিষ্যৎ আছে। আমার এই অনিশ্চিত জীবনে আপনাকে জড়াতে চায় না। আপনি কেন বোঝেন না? প্লিজ, আমি প্রয়োজনে
তোমার ছোট আমার জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করব। তারপরে তুমি আমাকে একটু ভালোবাসা দাও। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমি ওকে কি বলে আশা দিয়ে রাখবো? এইমাত্র পরীক্ষা শেষ হলো, 2 মাস পর ফলাফল দিবে, তারপরে হয়তো কোনো চাকরির জন্য আবেদন করব। আবার আমাদের দেশের চাকরির যে অবস্থা, ঘুষ ছাড়া কোনো চাকরি তো আজ বাজারে পাওয়া যায় না। কপাল ভালো থাকলে 2-1টা হওয়ার সম্ভাবনা আছে। তাই শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিতে পারবো না। ভালোবাসলে যে কাউকে নিজের করে পেতেই হবে এমন তো কোনো কথা নেই, বরং ভালোবাসার মানুষটা সুখে থাকুক এটা চাওয়াটাই ভালোবাসা। আমি যেটা মনে করি, এখন ওর কাছে নিজেকে ঘৃণার পাত্রে পরিণত করার জন্য ওকে এমন কিছু বলতে হবে যাতে ওর ভালোবাসা আমার ওপর থেকে নিমেষ হয়ে যায়। তাই আমি বললাম, দেখুন মিম, আমি আপনার মতো মেয়েকে আমার জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে পারবো না। কেন? আমি কি অপরাধ করেছি? আপনি অন্য ছেলেদের সাথে মেলামেশা করেন, ওদের নিয়ে ঘোরাফেরা করেন। এবার মিম আমাকে ঠাস করে 2টা গালে বসিয়ে দিয়ে বলল, একদম চুপ। তোকে ভালোবাসি বলে যে আমাকে দিয়ে এইসব খারাপ কথা বলবি আর আমি তা মেনে নেব ভেবেছিস? কখনোই না। আরে আমি তো আজ পর্যন্ত কোনো ছেলেকে ছুঁয়ে পর্যন্ত দেখিনি। শুধু তোর জন্য ওই ছেলেদের হাত ধরতে হয়েছিল, আর তুই আমাকে এটা বলতে পারলি? ঠিক আছে, চলে গেলাম তোর জীবন থেকে, আর তোকে কখনো বিরক্ত করবো না। কথাগুলো বলে মিম কান্না করতে করতে চলে গেল। আমার চোখ দিয়েও যে চোখের জলের জোয়ার বয়ে যাচ্ছে। আজও যে স্রোতদিনই তারপর ঠেলে পাঠিয়ে দিয়েছে। আমি সত্যি তোমাকে এটা বলতে চাইনি মিম, আমি যে তোমাকে অনেক ভালোবাসি। আমার জীবনের শেষ অবলম্বন যে তুমিই ছিলে। আমার হাত পা যে বাঁধা, তোমাকে কিভাবে আমি বোঝাবো তা আমি নিজেও জানি না। শুধু তোমার ভালোর জন্যই তোমাকে এই কথাগুলো বলতে হয়েছিল। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। একা একা পার্কে বসে কাঁদছি, আর কথাগুলো বলছি, আর গান গাচ্ছি। কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়াই তোমার থেকে। কি করে বলবো তোমায়, কেন এমন হাত বাড়ায়, আবার আড়াল হয়ে যায় তোমার থেকে। তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যাই, তুমি চিনতে পারোনি আমাকে হায়। কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। পথ ভুলে গেছি চলে দূরের কুয়াশায়, তবু আমার ফিরে আসার সত্যি নেই উপায়। তুমি আমার জিতের বাজি, তুমি আমার হার। কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। গান গাওয়া শেষ করে আমি কিছুক্ষণ পর ম্যাচে চলে গেলাম। এভাবে আরো 2 মাস কেটে গেল। চাচা আমাকে বলেছিল এখন মিম রুম থেকে বের হয় না, আগের মতো খাওয়া দাওয়া ভালোভাবে করে না, সারাদিন শুয়ে শুয়ে কান্না করে, কাউকে কিছু বলে না। হয়তো ওকে ওই দিনও কথাগুলো বলায় এমনটা করেছে। ওর কাছে গিয়ে মাপ চেয়ে আসবো। আজ আমাদের ফলাফল বের হয়েছে, মিমে থেকে আমার রেজাল্ট ভালো হয়েছে। আমি চাচির সাথে দেখা করতে গেলাম। চাচি আমাকে দেখে অনেক খুশি হলো। পরে মিম সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি ওর কথা বললেন, চাচি আমি একবার মিমের রুমে যাব। অনুমতি নেওয়ার কি আছে বাবা, যাও গিয়ে দেখো তুমি কিছু জানতে পারো কিনা। রুমে আসতে পারি? আসুন। কেমন আছেন? যেমনটা কেউ রেখেছে। প্লিজ, ওই দিনের কথার জন্য আমি সত্যিই দুঃখিত। আসলে তখন মাথাটায় কি যেন হয়েছিল, আর কি বলতে গিয়ে কি বলে ফেলেছি। সত্যি আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। না, আপনি যা বলছেন তা সবই ঠিক আছে। আমি তো বাজে মেয়ে, নয়তো অন্য ছেলেদের সাথে মেলামেশা করি। এবার আর চোখে পানি আটকে রাখতে না পেরে ওর রুম থেকে বেরিয়ে গেলাম। চাচি থেকে বিদায় নিয়ে ম্যাচে চলে আসলাম। রাতে ফেসবুক দেখছি,
হঠাৎ একটা নিউজ ফিডে চোখ গেল। সেখানে দেখলাম ওসি পদের নিয়োগ সার্কুলার। তারপর নিউজ সাথে ঢুকে বিস্তারিত জানতে পেরে যাচাই করার জন্য ওয়েবসাইটে চলে গেলাম। গিয়ে দেখি নিউজটি সত্যি। পরের দিন একটা কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করে আসলাম। যদিও জানি চাকরিটা হওয়ার চান্স খুবই কম, তবে ভাগ্যের উপর ছেড়ে দিলাম আর পরীক্ষার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করতে লাগলাম। চেষ্টা করলে তো সৃষ্টিকর্তা কোনোভাবে এখানে না হোক কোনো এক জায়গায় মিলিয়ে দেন। আরও 1 মাস পর পরীক্ষাগুলো হয়ে গেল। ভালোই হয়েছে। এখন ফলাফলের অপেক্ষায়। যদিও মনে হচ্ছে হয়তো ঘুমের জন্য চাকরিটা হবে না। একদিন সকালে ঘুম থেকে উঠে মোবাইলটা চেক করতে যাব, তখনই মোবাইল স্ক্রিনে দেখে আমার চোখ ওপরে উঠে গেল। তাড়াতাড়ি মেসেজটা সেন্ড করলাম। দেখলাম আমার জবটা কনফার্ম করা হয়েছে। আমি তো মহা খুশি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গিয়ে চাচার কাছে চলে গেলাম সুসংবাদটা দিতে। চাচা তো অনেক খুশি। কিছুটা বেলা হলে মিষ্টি নিয়ে চাচির কাছে গিয়ে তাকে সংবাদটা দিয়ে মিষ্টি খাইয়ে দিলাম। তারপর মিমের রুমে চলে গেলাম। যেই রুমে প্রবেশ করলাম, মিম আমার গালে আরো 2টা পাপ্পি বসিয়ে দিল। আমি এক হাতে মিষ্টি আর অন্য হাত দিয়ে গাল ধরে আছি। সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। তোর সাহস হয় কি করে আমার রুমে অনুমতি ছাড়া প্রবেশ করতে? বের হ আমার রুম থেকে, তোর মুখ আমি দেখতে চাই না। আমি ওখানে মিষ্টিগুলো ফেলে বাইরে চলে আসলাম। বুঝতে পেরেছি আমার প্রতি ওর খুব রেগে আছে। 15 দিন পর আমার জয়েন, তাই সবকিছুর প্রস্তুতি নিতে শুরু করেছি। 7 দিন পর চাচা হঠাৎ একদিন মিমকে বলল, মা, আমি তোর জন্য একটা ছেলে দেখেছি, আর ও অনেক ভালো ছেলে। তোকে নিয়ে অনেক দূরে চলে যাবে। আজ রাতে তোদের এঙ্গেজমেন্ট, 1 বছর পর তোকে নিয়ে যাবে। এখন শুধু আংটি পরিয়ে রাখবে। বাবা, তুমি এটা কি বলছো? আমার মতামত না নিয়ে তুমি এটা করতে পারো না। আমি তোমার আর একটা কথাও আমি শুনতে চাচ্ছি না। তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমার মরা মুখ দেখবে। মিম আর কিছু না বলে রুমে গিয়ে কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর মিম আমাকে খুঁজতে ম্যাচে চলে গেল, কিন্তু আমার ম্যাচেও যে তালা মারা। আসলে তখন আমি জয়নিং এর জন্য মার্কেট করতে গিয়েছিলাম। মিম আমাকে না পেয়ে কান্না করতে করতে বাড়ি ফিরে আসলো। রাতে সবাই চলে আসলো। মিমও আর কিছু করতে না পেরে নিচে আসলো। সবাই ছেলের জন্য অপেক্ষা করতে লাগলো। মিমদের বাড়ির মেহমানে ভর্তি, কিন্তু তার মন যেন পড়ে আছে আমার কাছে। বাবার কথা রাখতে সে রাজি হয়ে গেছে। একটু পর আমি যে মিমদের বাসায় আসলাম, মিম আমাকে দেখে সবার সামনে দৌড়ে এসে জড়িয়ে ধরলো আর এবার বলা শুরু করলো, সাজিদ, আমি জানতাম তুমি আসবে। বাবা আজ আমাকে অন্য ছেলের সাথে এঙ্গেজমেন্ট করতে যাচ্ছে। প্লিজ তুমি কিছু একটা করো। আমি যে তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। প্লিজ কিছু একটা করো। আমি চারপাশে চেয়ে দেখি সবাই বিনা পয়সায় সিনেমা দেখছে। আমি আবার ওকে ছাড়িয়ে ধরে সবার সামনে নিয়ে গেলাম। তারপর পকেট থেকে একটা আংটি বের করে ওকে পরিয়ে দিলাম। মিম তো পুরাই অবাক। হঠাৎ মিমের বাবা সবাইকে তার মেয়ের হবু জামাই বলে আমার সাথে পরিচয় করে দিল। মিম আবার রাগ করে এখান থেকে চলে গেল। আমি চাচাকে এদিকটা সামলাতে বলে ওকে খুঁজতে চলে গেলাম। মিমকে বাড়ির সকল রুম ঘুরে ঘুরে খুঁজছি, কিন্তু ওর ছায়া পর্যন্ত খুঁজে পায়নি। তারপর ছাদে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি আমার কলিজাটা ছাদের এক কোণে দাঁড়িয়ে কান্না করছে। আমি তার কাছে গিয়ে পেছন থেকে আস্তে আস্তে করে জড়িয়ে ধরলাম। ও কিছুটা কম্পিত হয়ে আমাকে সরিয়ে ঠাস করে আরো 2টা বসিয়ে দিল। এরপর আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। এবার বলা শুরু করলো, তুই আমাকে এত কষ্ট দিস কেন? আমি যেদিন চলে যাব সেদিন নিজেকে শক্ত করে রাখতে পারবি তো? আর কিছু না বলতে দিয়ে ওর ঠোঁট দুটোকে বন্ধ করে দিলাম। আমি বললাম, আর একটাও কথা বলবি না। তোর জন্য আমার অনেক কষ্ট পেতে হয়েছে। তোকে একটু কষ্ট দেওয়ার জন্য আমাকে কত কিছু করতে হয়েছে তা তুই জানিস। তোকে তো আমি সেই প্রথম থেকেই ভালোবেসেছিলাম, কিন্তু নিজের অনিশ্চিত জীবনে তোকে জড়াতে চাইনি। তুই যতটা কষ্ট পেয়েছিস আমি তার থেকে বেশি নীরবে কষ্ট পেয়েছি। আচ্ছা, 1 বছর পর বিয়ে হবে মানে? আরে বাবা, আমি তো ওআইসিতে জয়েন করব। ট্রেনিং শেষে 1 বছরের মধ্যে তোমাকে আমার সাথে নিয়ে যাব। তাহলে আগে বললে না কেন? ওই দিন তো মিষ্টি নিয়ে এই জন্যই এসেছি, কিন্তু তুমি তো থাপড় মেরে পাঠিয়ে দিলে। তারপর চাচাকে সাহস করে তোমাকে বিয়ে করতে চাই সে কথা বলে দেই। এরপর চাচাও রাজি হয়ে যায়। এরপর তোমার জন্য এই নাটকটা করতে হলো। সরি, আর কখনো এমনটা করবো না। তোমাকে অনেক ভালোবাসবো। আচ্ছা, এবার নিচে চলো। এরপর আমরা নিচে চলে আসলাম। সবার সাথে সাক্ষাৎ করে ম্যাচে ফিরে গেলাম। যদিও মিম থাকতে অনেক অনুরোধ করেছিল, আমি থাকিনি। এরপর আমি ট্রেনিংয়ে জয়েন করতে পৌঁছে গেলাম। মিম অনেক কান্না করছিল। আসলে পাগড়িটা আমাকে অনেক ভালোবাসে। 1 বছর পর আমার পোস্ট হলো সিরাজগঞ্জে, যেখানে আমার মাতৃভূমি। আমি প্রথমে কিছুটা ভাবনায় পড়ে গেলাম। যাই হোক,
হয়তো পুরনো শহর আর মানুষগুলোর সাথে আবারও দেখা হতে যাচ্ছে। 1 সপ্তাহের মধ্যে আমার পোস্টিং করা হবে। আমি মিমকে না বলে তাদের বাড়িতে চলে আসলাম। মিম আমাকে দেখে জ্বরের গতিতে আমার বুকে এসে পড়ল। মনে হচ্ছে 1000 বছর ধরে আমাকে দেখে না। তারপর আমি ওকে ছাড়িয়ে বললাম, চলে এসেছি তো পাগলি, আর কখনো তোমায় ছেড়ে যাব না। এখন তুমি শুধু আমার সাথে থাকবে। 2 দিনের মধ্যে চাচাকে আমাদের বিয়ের ব্যবস্থা করতে বললাম। অতঃপর আমাদের বিয়েটা হয়ে গেল। রাত 11টা বাজে। আমি বাসের ঘরের সামনে দাঁড়িয়ে আছি। তখন চাচা এসে বলল, বাবা ভিতরে যাও, মিম তোমার জন্য অপেক্ষা করছি। যাচ্ছি চাচা। আমি বুকে 1 কেজির সাহস নিয়ে বাসের ঘরে প্রবেশ করলাম। প্রবেশ করতে মিম ঘাট থেকে নেমে আমার পাঞ্জাবির কলার চেপে ধরে বলল, তোর আসতে এত দেরি হলো কেন? কি করতেছিলি তুই? তোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি আর তুই এখন এলি? আসলে মিম, আমার খুব লজ্জা লাগছিল। প্রথম বিয়ে করেছি তো, পরে আর করলে আরো লজ্জা লাগবে না। মিম আমার গলা চেপে ধরে বলল, তোর কি আরো বিয়ে করার শখ আছে? না না, আমি ভুলে বলে ফেলেছি। তোর বুলের গোষ্ঠী মারি সাজিদার বাচ্চা, আজ তোকে খাইছি আমি। এই বলে কিরঘুষি দিতে লাগলো। বিশ্বাস করেন প্রিন্স ভাই, মিমের হাতে যে জোর, আমার সারা শরীর ব্যথা হয়ে গেল। সোনা, লাগছে তো, আর মেরো না। লাগার জন্যই তো তোকে মেরেছি। আর কোনোদিন বলবি তুই কোনো শাকচুনিকে বিয়ে করবি? আমি বিড়বিড় করে বলছি, আমাকে পাগল পেয়েছো? একবার বলেই মার খাচ্ছি, আর যদি বিয়ে করি একেবারে জানে মেরে দেবা তুমি। হে আল্লাহ, আমি কি ডাইনি বিয়ে করলাম রে? আমার ঘাড় মোটকবে রে, ঘাড় মোটকে কি মা বানিয়ে দেবে। এ হিরো আলম ভাই, মনে দুঃখে আপনার গান গাই, মোর জীবন এখন বদনা। এই বিড়বিড় করে কি বলছিস? কিছু না জান। এখন আমাকে আদর করবি? এতদিন আমাকে অনেক কষ্ট দিছিস। মিম বলতে দেরি, আমার ঝাঁপিয়ে পড়তে দেরি হলো না। মিমের ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়লাম। 5 মিনিট কিস করার পর মিমের শাড়ি একটানে খুলে ফেললাম। উফ, আর পারছি না, তাড়াতাড়ি আদর করে আমাকে শান্ত করো। বাসুরাতে বউ অজ্ঞান করে দিলাম। পানি দিতেই মিমের জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর 2 ঘন্টা খেললাম। অনেক খেলে আমরা ক্লান্ত। মিম আমার বুকে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে দুজনে গোসল করে একসাথে খেয়ে নিলাম। তারপর 3 দিন পর মিমকে নিয়ে আমার কর্মস্থানে চলে গেলাম। আমার জন্য আলাদা একটা কোয়ার্টার বরাদ্দ করা হয়েছে। আমাদের বিবাহিত জীবন ভালোই কাটছে। আমি যখন অফিসে থাকি তখন মিম সারাক্ষণ বাসায় থাকে। মাঝে মাঝে ওকে বাইরে বেড়াতে নিয়ে যাই। আমার অতীত প্রায় ভুলেই গেছি মিম আমার জীবনে আসার পর থেকে। একদিন অফিস থেকে বাসায় ফিরছিলাম, তখন দেখলাম একটা ছোট্ট মেয়ে রাস্তায় এসে কান্না করে যাচ্ছে। আমি গাড়ি থামিয়ে ওর কাছে গিয়ে বলি, মামনি, তুমি কান্না করছো কেন? তুমি কে? আমি তোমার চাচু হই মামনি। ও, তুমি আমার চাচু? চাচু, আমি আব্বু আম্মুকে খুঁজে পাচ্ছি না। তুমি তোমাদের বাড়ির রাস্তা চেনো? জি চাচু। আচ্ছা চলো, তুমি রাস্তা দেখিয়ে দিবে আর আমি গাড়ি চালিয়ে তোমার বাড়িতে গিয়ে তোমাকে দিয়ে আসবো। আচ্ছা চলো। এরপর মেয়েটি আমাকে পথ দেখাচ্ছে আর আমি ওর মতো করে যাচ্ছি বাড়ি। হঠাৎ একটা বাড়িতে গিয়ে পৌঁছালাম। আমি তো অবাক, এ যে আমার জন্মস্থান, কিন্তু বাড়িতে তালা মারা। তাই কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলাম। এখন চিন্তাও হচ্ছে তারা কেউ চিনে ফেলবে না তো। এখন তো এই মেয়েটিকে ফেলেও যেতে পারবো না। একটু পর একজন পুরুষ ও মহিলা আসলো। মনে হলো এরা ভাই ও ভাবি। আর শিশুটি তাদের দেখে বাবা মা বলে দৌড়ে কোলে তুলে গেল। ওর বাবা মা ওকে দেখে কান্না শুরু করলো। তারপর শিশু মেয়েটি বলল, আম্মু, এই চাচুটা আমাকে বাড়িতে নিয়ে এসেছে। মেয়েটির বাবা মানে সে আমার ভাই বলতে শুরু করলো, স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমি জানি না আপনাকে কি বলে ধন্যবাদ দিব। আসলে বাবা একটু অসুস্থ তো, তাই তাকে নিয়ে এখানের হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। কিন্তু ও যেন কোথা থেকে বের হয়ে আসে তা আমাদের জানা নাই। আমি বাবার অসুস্থতার কথা শুনে বাইরে চলে আসলাম। তারা কিছুটা অবাকও হলো বটে। আমি সোজা হসপিটালের দিকে গাড়ি নিয়ে রওনা দিলাম। হসপিটালে বসে বাবা মাকে খুঁজতে লাগলাম, কিন্তু পাচ্ছি না। হঠাৎ চোখ গেল দরজার পাশে একটা বেডে। আমি তাড়াতাড়ি সেখানে গিয়ে দাঁড়ালাম, আর মা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্যার, কিছু বলবেন? আসলে আমার গায়ে ইউনিফর্ম ছিল, তাই সবাই স্যার বলছে। তার কি হয়েছে? মাঝে মাঝে তার হাটে ব্যথা ওঠে। কেন? তা অনেক কাহিনী স্যার, যা বলতে অনেক সময় লাগবে। আপনি বলুন প্লিজ। মা এবার দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, আমার 2 ছেলে, একজন রুদ্র আর একজন সাজিদ, যাকে ছোটবেলায় একটা মিথ্যা অপবাদে বাড়ি থেকে বের করে দেই। আর এই মিথ্যা অপবাদের মূল ছিল আমার বড় ছেলে
রৌদ্রের বউ আর তার বোন নীলা। আমার ছোট ছেলে সাজিদ নীলাকে অনেক ভালোবাসতো, কিন্তু নীলা তাকে ভালোবাসতো না। একদিন নীলা আর সাজিদ ঘুরতে বের হলে হঠাৎ একটা ছেলে নীলার হাত ধরে, কিন্তু সাজিদ তা দেখে ছেলেটাকে মারে। আসলে নীলা আর ওই ছেলেটা একে অপরকে ভালোবাসতো, তাই নীলা বাসায় কান্না করে ফিরে আসে। তারপর মা আমাকে বের করে দেওয়া সব কিছু আবার তিনি বললেন। তারপর কি হলো? আসলে ওই ছেলেটা নীলাকে প্রকৃতভাবে ভালোবাসতো না, তা নীলা কোনোভাবে জেনে যায়, আর এই কথাও ছেলেটা বুঝতে পারে। কিন্তু সন্ধ্যায় নীলা বাড়ি ফিরলে ওকে রাস্তা থেকে তুলে ওই ছেলেটা ধর্ষণ করে, ছেলেটাকে জেলে নিয়ে যায়। তারপর নীলা আত্মহত্যা পর্যন্ত করতে যায়, কিন্তু তা আর করতে পারেনি তার বাবা মার জন্য। আর নীলা ও তার ভাবি সাজিদের সাথে যা যা করছে তা বলে দেয়। এই কথা শুনে আমরাও অনেক রেগে যাই, কিন্তু ওর শাস্তি তো ও পেয়েছে, তাই আমরা ওকে মাফ করে দেই। তারপর আঘাত থেকে মেয়েটা সুস্থ হতে অনেক সময় নেয়। কিছুদিন পর একটা ছেলে ওকে বিয়ে করতে রাজি হয়ে যায়। তারপর ওকে বিয়ে দিয়ে দেওয়া হয়। আর সত্যিটা জানার পর আমার স্বামী সাজিদের কথা ভেবে ভেবে দিন দিন দুর্বল হয়ে যায়, আর এখন মাঝে মাঝে তিনি এরকম অসুস্থ হয়ে পড়েন। ওর জন্য তিনি আজও অপেক্ষার দুয়ারে চেয়ে থাকেন। আমি আর চোখের পানি আটকে রাখতে পারছি না, সেখানে দাঁড়িয়ে কান্না শুরু করে দিলাম। স্যার, আপনি কাঁদছেন কেন? আমি মায়ের কোলের ওপর মাথা রেখে কান্না শুরু করে দিলাম আর বলতে লাগলাম, আম্মু, আমি তোমার সাজিদ, আমাকে ক্ষমা করে দাও। আমিও যে অনেক কষ্টে বড় হয়েছি। কি? তুই আমার সাজিদ? হ্যাঁ মা, আমি তোমার সাজিদ। এবার মা আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। হঠাৎ বাবা ঘুম থেকে উঠে আমার কথা শুনে বলতে লাগলেন, বাবা সাজিদ, তুই কোথায় ছিলি? আমার উপর তোর এত রাগ, এত অভিমান, আমায় ক্ষমা করে দে বাবা। না বাবা, তোমার উপর আজ আমার কোনো অভিযোগ নেই, আমার জন্যই তোমার এই অবস্থা। না রে, এটা আমার পাপের ফল। তোর কথা না শুনে আমি তোকে বাড়ি থেকে বের করে দেই, তারই ফল এটা। আচ্ছা বাদ দাও। বাড়ি যাবি না বাবা? আরে তোমাদের সাথে দেখা হবে, চিন্তা করো না। তবে আমার জন্য সরকার যে জায়গা দিয়েছে ওখানে আমি ভালো আছি, আর ওই বাড়ি আমার দরকার নেই। দরকার নেই মানে? ওটা তো তোরও বাড়ি। বাদ দাও তোমার এই কথা। এখন কি বাড়ি দিয়ে আসবো তোমাদের, না এখানেই থাকবে? না বাবা, আজ তোর বাবা এখানে থাকুক। এরপর আম্মু আমাকে চলে যেতে বলল, যদিও আমি বাবার পাশে থাকতে চেয়েছিলাম। আম্মু না করায় এরপর বাবার বাসায় দিকে রওনা দিলাম। ফোনে তাকিয়ে দেখি মিমির অনেকগুলো ফোন, মোবাইল সাইলেন্ট ছিল, ওর কথা ভুলেই গিয়েছিলাম। পরে বাসায় গিয়ে যে কলিং বেল বাজাতে লাগলাম, সেই দরজা খুলে গেল। মনে হয় আমার জন্য কলিং বেল ধরে দাঁড়িয়েছিল। আমি ভেতরে প্রবেশ করতে মিমি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। আমি ওকে ছাড়িয়ে কপালে একটা চুমুকে আজকে সব খুলে বললাম। ও অনেক খুশি, আব্বা আম্মুর সাথে দেখা করতে চায়। আমি ওকে সব বুঝিয়ে বললাম। পরের দিন অফিস শেষে আমি আব্বু আম্মুর সাথে দেখা করতে বাড়িতে গেলাম। দরজাটা ভাবেই খুলে দিল। আমাকে দেখে মাথা নিচু করে ফেললো। আমি সোজা আব্বু আম্মুর কাছে চলে গেলাম। তারা আমাকে দেখে খুবই খুশি হলো। একটু পর উষা, মানে আমার ভাইয়ের মেয়ে আসলো। এসে বলতে লাগলো, চাচু কেমন আছো? ভালো মামুনি, তুমি? আমিও ভালো চাচু। এবার ওকে কোলে তুলে আনলাম। এরপর আরো কিছুক্ষণ আব্বু আম্মুর সাথে কথা বললাম। হঠাৎ উষা বলল, চাচু, পরশুদিন আমার জন্মদিন, তুমি কিন্তু আমার জন্য অনেক কিছু আনবে। আচ্ছা মামুনি, তারপর চলে আসবো। তখন আম্মু বলল, খাবার খেয়ে যা বাবা। আমি তো এখনো সংসারে কিছু দিতে পারিনি মা। এ কথা বলে বাসা থেকে চলে গেলাম। এরপর ভাবি আম্মুকে কালকে ঘটনা বললো। এখন আম্মুর সাথে মিমকে মোবাইলে পরিচয় করে দিয়েছি। মিম ও আম্মু দুজনেই দেখা করতে চেয়েছে। আমি উষার জন্মদিনের দিন নিয়ে যাব তা বলে দিয়েছি। বলতে বলতে উষার জন্মদিনও চলে আসলো, তাই ওর জন্য মিমকে নিয়ে অনেক কিছু কিনে নিলাম। রাত 9টার দিকে রওনা দিলাম। অনেক আত্মীয় স্বজনরা থাকবে সেখানে। মিমকে একটা বোরকা আর হিজাব পরতে বলেছি, আর আমি পাঞ্জাবি পরেছি। আজ সবাইকে দেখাবো আমার স্ত্রী কেমন ধরনের মেয়ে। যারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তাদের থেকে কোনো দিক থেকে কম আছে নাকি। আর আমি এমনিতেই মিমকে বোরকা পরিয়ে নিইনি। নিজের জিনিস অন্যকে দেখানোর মতো গাদা আমি নই। আসলে পৃথিবীর মানুষগুলো দিনে দিনে বোকা হয়ে যাচ্ছে। নিজের জিনিস কেন যে অন্যর বিনোদনের পাত্রে পরিণত করে তা আমি বুঝি না।
যাই হোক, দরজায় নক করতেই একটা মেয়ে দরজা খুলে দিল। সেটা আর কেউ নয়, এ ছিল নীলা। আমার দিকে তাকিয়ে আছে। আমি তার দিকে কোনো ভ্রুক্ষেপ না করে সবকিছু নিয়ে বাসায় ঢুকলাম। আম্মু, ভাবি, নীলা সহ আরো মেয়েরা মিমের দিকে তাকিয়ে আছে, কারণ এরকম আয়োজনে কেউ আবার বোরকা পরে, তাতেও মিমকে অনেক সুন্দর দেখাচ্ছে। আমি ইশারা করলে ও বুঝতে পারে। মিম আব্বু আম্মুকে সালাম করে যেই ভাবির সাথে আম্মু পরিচয় করে দিবে, তখন আমি মিমকে ডেকে আম্মুর ঘরে নিয়ে গেলাম আর ওর কাছে কিছু কথা বলে দিলাম। ওদিকে ভাবি ভাই অবাক হয়ে গেল। একটু পর আমার আনা কেক তাদের কেকের পাশে রাখলাম। এবার উষাকে কেক কাটতে বললাম। উষা কেক কাটলে আমি আর মিম ওর মুখে কেক দিয়ে ওর জন্য আনা সব উপহার দিয়ে দিলাম। উষা আমাকে আর মিমকে চুমু দিয়ে বলল, আমার ভালো চাচু, ভালো আন্টি। তারপর আপু আম্মুর রুমে মিমকে নিয়ে চলে আসলাম। ওদের উপর এখনো রাগ করে আসিস? দেখো, এই বাড়িতে তুমি আর বাবা ছাড়া আমার আর কেউ নেই। কেন? ওরা তোর ভাই ভাবি না? আম্মু, তোমরা যদি আর ওদের নিয়ে কথা বলো, আমি তাহলে কখনো তোমাদের কাছে আসবোই না। এবার কেউ আর কথা বললো না। একটু পর রুম থেকে বাইরে আসলে উষা এসে বলল, চাচু, আন্টি, চলো আমরা এখন খাবো। আচ্ছা আম্মু চলো, আমরাও খাবো। আমি মিমের হাত ধরে চোখে রাগে দৃষ্টিতে তাকালাম। এবার সবার সামনে পকেট থেকে 10,000 টাকা বের করে বাবার হাতে দিয়ে বললাম, বাবা, এটা তোমাদের মাসিক খাবার খরচ। ডাক্তার দেখাতে যে টাকার প্রয়োজন তা আমি দেব, আর এই টাকায় না হলে আমাকে বলবে, আর পারলে মিমের সাথে থাকবে। তোমাদেরকেও নিজের বাবা মার মতো করেই সেবা যত্ন করবে, তা নিয়ে চিন্তা করো না। চলে আসবো। তখন উষা বলল, কি চাও চাচু? না মামনি, এই বাড়ির খাবার খাওয়ার অধিকার আমার নেই। সবাই আমার ব্যবহার দেখে অবাক হচ্ছে। এবার আমি মিমকে নিয়ে বের হয়ে আসলাম। ভাই ভাবি ও নীলা চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম, কিন্তু আফসোস, ওই দিন ভাবিকে এই কথাটা বলেছিলাম। শত চেষ্টা করলেও আমাকে আপন করতে পারবে না সে। সেদিনের কথাগুলোর আঘাতে এখনো বুকটা ক্ষত হয়ে আছে। হঠাৎ মিম আমাকে জিজ্ঞেস করলো, এমনটা করলে কেন? দেখো, কেউ ভুল করলে আমি ক্ষমা করে দিই, কিন্তু মিথ্যার ছলনা আর অবিশ্বাস আমার কাছে ক্ষমা এতটাও সহজ না। মানুষ মাত্রই ভুল করে, তুমি ওদের ক্ষমা করে দাও। ক্ষমা কিন্তু মহৎ গুণ। দেখো, ওরা তোমার আপনজন, আর রাগ করে থেকো না প্লিজ। ভাইয়া দৌড় দিয়ে আমার কাছে এসে বলতে লাগলো, আমাকে মাফ করে দে ভাই, আমি ভুল করেছি। তোর কথা না শুনে সেই ভুলের শাস্তি এত বছর পেয়েছি। আমার কলিজার টুকরা ভাইটিকে ছাড়া কিভাবে ছিলাম সেটাও আল্লাহ ছাড়া কেউ জানে না। সত্যি জানার পর তোকে কত জায়গায় খুঁজেছি, তার কোনো শেষ নেই, কিন্তু তোকে পাইনি। তোর পায়ে পড়ি, আমাকে ক্ষমা করে দে। এই বলে ভাইয়া আমার পায়ে হাত দিতে যাবে, তখন আমি ভাইকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলাম, ভাইয়া, আমি তোমাকে কবেই ক্ষমা করে দিয়েছি। অভিমানে তোমাকে আপন করতে পারছিলাম না। ভাই, তুই আমাকে ক্ষমা করতে পারবি না? তোমাকে ক্ষমা করে দিলাম ভাবি, সবাইকে মাফ করে দিলাম। পরিবারের সবাইকে নিয়ে আমার দিন ভালোই কাটছে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।